মধ্যরাতে গোপালগঞ্জের কারফিউ ভেঙে ছাত্রলীগের আবারও তাণ্ডব শুরু। এইদিকে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এখানে প্রশাসন পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ম্যারাথনের দৌড়ের মতো তারা দৌড় দিছে। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার? গোপালগঞ্জ থেকে পালিয়ে বাঁচলো এনসিপি নেতারা। কে জিতলো, কে হারলো? তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? 144 ধারা যে জারি করা হয়েছিল, সেই 144 ধারা জারিকে উপেক্ষা করে হামলাকারীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আওয়ামী লীগের লোকাল স্থানীয় নেতাকর্মীরা নজিরবিহীন কাণ্ড করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মধ্যরাতে গোপালগঞ্জে আবারও তাণ্ডব শুরু হয়ে গেছে। ছাত্রলীগের নেতাকর্মী কারফিউ ভেঙে তারা আবারও রাজপথে নেমে এসেছেন এবং সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন। প্রিয় দর্শক, সমন্বয়করা কিছুতে আর রেহাই পাবে না, কারণ সমন্বয়করা ছাত্রলীগের নেতাকর্মীকে জাগিয়ে তুলেছে। দর্শক, বেশি কথা বলতে চাই না, ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস কত বড় বিপদের মুখে পড়তে চলেছে আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি অ্যাকশনে যাচ্ছেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার? ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, তেমনভাবেই কি এই সরকারের পতন হবে? এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে। এই আলোচনা শুরু যখন হয়ে গেছে, তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের, সেই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে। ট্রল হচ্ছে। ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা। গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সব থেকে ক্ষমতাধর উপদেষ্টা, যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং করছেন গোপালগঞ্জ পরিস্থিতির। কারফিউ জারি করা হয়েছে আগামীকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলছে। সেখানে খুবই ভয়ঙ্কর ভাষায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জনগণকে সাবধান করছেন, জনগণকে মানে গোপালগঞ্জবাসীকে সাবধান করছেন একেবারে পাইকারি দরে। সেখানেই নতুন করে মানবাধিকারের প্রসঙ্গ আসছে। যখন গোপালগঞ্জে আমরা দেখছি যে বুটের তলায় পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানবাধিকার, তখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায়, তাহলে এখন কেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রশ্ন তোলা যাবে না? অনেকেই তুলছেন, বিশ্বব্যাপী উঠছে, বিশ্ব গণমাধ্যমেও মানবাধিকারের প্রশ্ন বারবার উঠছে। কি ঘটতে চলেছে গোপালগঞ্জকে কেন্দ্র করে? এর পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন রয়েছে, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই ঘটনা যেন ঘটে তার পরিকল্পনা করা হয়েছে? নাকি এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যতটুকু অবশিষ্ট ছিল সেই ততটুকুও ধ্বংস হওয়ার পথে, আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে? কোনটা আসলে সত্য? কারফিউ, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই এই সরকার হাঁটছে কিনা? যে কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার আমরা সমালোচনা করেছি, সেই সব কর্মকাণ্ড যদি এই সরকারও করে, ইন্টারনেট বন্ধ করে দেয়া, কারফিউ জারি করা এবং গণহারে এক ধরনের শায়েস্তা করার প্রক্রিয়া করা, এই ঘটনা যখন দেখছি, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে কর্মকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখেছি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারপরে 5 মিনিট পরেই সেই ছেলের গুলিবিদ্ধ লাশ, ততক্ষণেও সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই ভিডিওতে। তবে বলা হচ্ছে যে 5 মিনিটের মধ্যে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে, তারপরে ভ্যানে করে তার নিথর দেহটা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুই ক্ষেত্রেই, দুই ভ্যানে এবং অ্যারেস্ট হওয়া ছেলেটা যে একই জন, সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে গ্রেপ্তারের 5 মিনিট পরে পুলিশই তাকে গুলি করে মেরে ফেলেছে। এরকম অভিযোগ যদি সত্য হয়, তাহলে আমরা ভিন্ন পরিস্থিতি, ভিন্ন শাসন কোথায় পেলাম? আবার বুটের তলে যেভাবে
একটা নিথর দেহকে খোঁচানো হচ্ছে বোর্ড দিয়ে, সেই দৃশ্যও কিন্তু নতুন করে শেখ হাসিনার সময়ে গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যানবাহন থেকে লাশ রাস্তায় ফেলে দেওয়ার যে ভিডিওটা, যে ছবিটা ভাইরাল হয়েছিল, সেই একই দৃশ্য আবার মনে করিয়ে দিচ্ছে। সেই একই দৃশ্য যখন মনে করিয়ে দিচ্ছে তখন প্রশ্ন আসছেই যে তাহলে শেখ হাসিনাকে আমরা খারাপ বলছি কোন অধিকারে? শেখ হাসিনার চাইতে যদি আমরা ভালো অবস্থা তৈরি করতে না পারি তাহলে তাকে খারাপ বলার অধিকার আমাদের আদৌ রয়েছে কিনা? আবার জুলাই আগস্ট আন্দোলনে গত বছর যারা মানবাধিকার লঙ্ঘিত হবে বলে ছাত্র জনতার উপরে গুলি করতে চায়নি, ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে, তাদেরকেই দেখা গেল গোপালগঞ্জে জনতার দিকে একেবারে পজিশন নিয়ে গুলি করছে, এবং পজিশন নিয়ে গুলি করার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে তারা আজকে গুলি করছে কেন, এই প্রশ্নও উঠছে। তার মানে কি একটি মানে পুরো তখন সরকারের পক্ষে যারা অবস্থান নেয়নি, সরকারের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা ঘটাতে না চেয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, তারা আজকে একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিতই হয়নি তাদের পক্ষে অবস্থান নিয়ে কেন জনতার উপরে গুলি চালাবে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এই যে ব্যাপক হারে গুলি চালানো আজকে গোপালগঞ্জে যে পরিমাণ গুলি করার ঘটনা ঘটেছে, সেই পরিমাণ গুলি একদিনে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফোটানো হয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আবার বলছেন শুধু গোপালগঞ্জে না, গোপালগঞ্জের ঘটনা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে, সে তার প্রতিক্রিয়া যেন না হয়, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত। আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সরকার তার জেলে রাখা জুনায়েদ আহমেদ পলকের পরামর্শ নিতে পারে যে কীভাবে ইন্টারনেট বন্ধ করে একটা কারণ সামনে আনা যায় যে এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, হয়তো সার্ভারের সমস্যা বলতে পারে কিংবা ভূ উপগ্রহের সমস্যা বলতে পারে, নানাভাবে নানা সমস্যা বলে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেতে পারে, যেন এটা মহামারীর মতো সারা দেশে ছড়িয়ে না পড়ে। গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি করার কারণ কি? কারফিউ জারি করা কি খুব একটা ভালো লক্ষণ? আমরা শেখ হাসিনা সরকারকেও গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট সময়ে এই সময় যখন আমরা জুলাইয়ের 16 তারিখে অবস্থান করছি, তারপর থেকেই কিন্তু আন্দোলন, আজকে থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। তারপর থেকেই আমরা ইন্টারনেট বন্ধ করা, কারফিউ দেওয়ার ঘটনাগুলো আমরা ক্রমে ক্রমে দেখেছি, যেগুলো সারা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সমালোচিত হয়েছে। সেই একই কাজ কেন এই সরকার করবে, সেই প্রশ্নগুলো আসছে। আবার সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি ছবি শেয়ার দিয়ে তিনি মনিটরিং করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যেহেতু সরকারের সবথেকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবেই আমরা তার বিভিন্ন কার্যক্রমে বুঝতে পারি, সেই কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এটা যেহেতু এনসিপির বিষয়, তাকে দায়িত্ব দেওয়াটাই স্বাভাবিক। তিনি মনিটরিং করছেন, পাশে জুসের গ্লাস, সেখানে তিনি যে ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই ছবিটা সহ, সেটা একটা মন্ত্রীর কিংবা মন্ত্রী সমমর্যাদার একজন উপদেষ্টার ভাষা হতে পারে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। একজন মন্ত্রী কখনো মানবাধিকার লঙ্ঘিত হয় এই ভাষায় কথা বলতে পারেন কিনা কিংবা লিখতে পারেন কিনা, স্ট্যাটাস দিতে পারেন কিনা, এই প্রশ্নও উঠছে। এই ব্যাপারটা শুধুমাত্র তার এই স্ট্যাটাসটাই সরকার যে মানবাধিকার লঙ্ঘন করছে এটা প্রমাণের জন্য যথেষ্ট। কি বলছেন তিনি বলছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে। এই ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে মানে কি ভাঙবেন আপনি? মানে যারা আওয়ামী লীগ করে তারা কি মানে একেবারে গোষ্ঠী সহ সবাই অপরাধী? গোপালগঞ্জে এই যে সংঘর্ষের ঘটনা ঘটলো, সেই সংঘর্ষের ঘটনায় কত মানুষ, আওয়ামী লীগের কত মানুষ এসেছিল? গোপালগঞ্জের অধিবাসী কতজন? আওয়ামী লীগের হয়তো 5,000 10,000 মানুষ এসেছিল, না হলে 20,000 মানুষ এসেছিল। তার বাইরে সাধারণ মানুষ, তো গোপালগঞ্জের সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আপনি তাদেরকে একেবারে পাইকারি দরে সবাইকে দমন করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটাকে মানবাধিকার লঙ্ঘন না? আপনি একটি দলকে একেবারে নির্মূল করার অধিকার তো রাখেন না। দলকে যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ না করছেন কিংবা নিষিদ্ধ করতে না পারছেন, যতক্ষণ পর্যন্ত সেই দলটা নিষিদ্ধ না হচ্ছে, অপাঙ্ক্তেয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি পাইকারি দরে সেই দলকে দমন করতে পারেন না। হ্যাঁ, গোপালগঞ্জে আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা যারা ঘটিয়েছে, সরকার তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা অপরাধী, যারা সম্মুখ সারিতে থেকে এই ঘটনা ঘটিয়েছে, যারা উস্কানি দিয়ে অনেককে প্রভাবিত করে এনেছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করে আপনি ব্যবস্থা নিন, এবং সেটা সময় সাপেক্ষ হলেও যেন নিরপরাধ কেউ শাস্তি না পায় সেদিকেই তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আইনের সব থেকে বড় যে ভাষাটা, সেটা হচ্ছে যে 1000
অপরাধী মুক্ত হয়ে যাক তাতে কোনো যায় আসে না, একজন নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। এটাই আইনের মূল যে এথিক্স, সেই এথিক্সের উপরেই দাঁড়িয়ে হচ্ছে পৃথিবীর সমস্ত বিচার ব্যবস্থা, পৃথিবীর সমস্ত আইন, যে হাজার হাজার অপরাধী মানুষ আইনের বেড়াজাল দিয়ে পেরিয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিরও যেন সাজা না হয় সেদিকেই আইনকে সজাগ দৃষ্টি রাখতে হয়। সুতরাং সেই কথা যদি আইনের সেই ভাষা যদি আমি মনে রাখি, তাহলে উপদেষ্টার এই যে ভাষা, এই ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কোনোভাবেই একজন মন্ত্রীর ভাষা এটা হতে পারে না। এই ভাষা প্রয়োগ, এনসিপি নেতাদের যে ভাষার চেহারা, যে ভাষা প্রয়োগ, সার্জিস আলম বলেছেন যে বেঁচে ফিরলে, যদি আজকে বেঁচে ফিরতে পারি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো। মুজিববাদের কবর রচনা করে তারা ফিরতে পারেননি, তার মানে এখন কি সেই কবর রচনা করার দায়িত্ব এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়েছেন? সেই প্রশ্নও কিন্তু উঠবে। তারপরে তিনি লিখছেন যে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। ভালো, খুবই ভালো। এই স্ট্যাটাসকে নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং মানবাধিকারের প্রসঙ্গ তুলেছেন। সেই মানবাধিকারের প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, জুস পান করতে করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের ভেঙে ধ্বংস করতে ফেলতে আহ্বান জানাচ্ছে সরকারের একজন উপদেষ্টা, তিনি মন্ত্রী পদমর্যাদার কিংবা সমমানে। মানবাধিকার কিন্তু সিলেক্টিভ বিষয় নয়, এই ঘৃণার চক্র থেকে বের হতে হবে। তারা সবাই বাংলাদেশের নাগরিক, তাদের অধিকার ও নাগরিক মর্যাদাও আমার আপনার সমান। দেশটা কিন্তু কারোরই বাপের নয়, সেটা ভুলে যাওয়া একদমই ঠিক হবে না। যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা কেবল আওয়ামী লীগ সমর্থনের জন্য আক্রান্ত হন, সেটা আপনাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেই কঠিন প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে দেশটা আসলে কারো বাপের নয়, দেশটা শেখ হাসিনার যেমন নয়, দেশটা আসিফ মাহমুদেরও নয়, দেশটা আমার আপনার সকলের, সবার দেশ, সবার সমান অধিকার আছে এই দেশের। সেই দেশে কাউকে শুধুমাত্র সমর্থন করার জন্য কখনো কারো শাস্তি হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে অপরাধী না হন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের, এনসিপি নেতাদের যে ভাষা, এই ভাষা আমার মনে হয় সংযমী ভাষা হওয়া উচিত। তাতে করে আমাদের সবারই লাভ, আমাদের সবারই মানে সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। নতুবা সেই যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে শেখ হাসিনার পথেই প্রফেসর ইউনূস সরকার যাচ্ছে কিনা, শেখ হাসিনাকে সমালোচনা করার অধিকার আপনি হারিয়ে ফেলবেন যখন আপনি একই কাজ করবেন। শেখ হাসিনাকে কোনো কর্মকাণ্ডের জন্য যদি কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে প্রথম আপনার কর্তব্য হবে সেই পথ আপনার পরিহার করা। সেই পথকে আপনি পরিহার করুন। আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ পরপর গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এবং এটাকে কেন্দ্র করে সরকারের নানা পদক্ষেপ। সর্বশেষ যে খবর, সন্ধ্যা 7:04 আপনাদেরকে যদি জানাই, তাহলে টেলিভিশনের স্ক্রলে আসছে যে 4 জন মারা গেছে এবং আজকে রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কত ভয়াবহ। 144 ধারা যে জারি করা হয়েছিল, সেই 144 ধারা জারিকে উপেক্ষা করে হামলাকারীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং কারাগারে পর্যন্ত হামলা চালানো হয়েছে যাতে বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়। ডিসির বাসভবন, পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। একেবারে যদি রাজপথের দৃশ্য দেখেন, মনে হবে যেন সেই গাজার পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়, যে ব্যাপক যুদ্ধ সংঘর্ষ। এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যত রকম বাহিনী আছে, সব রকম বাহিনীর উপস্থিতি ছিল। সেনাবাহিনী, পুলিশ, বিজিপি এবং র্যাব। এত কিছুর পরেও মানে বিক্ষুব্ধ জনতাকে বা হামলাকারীদেরকে রোখা অসম্ভব হয়ে যাচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত গুলি চালাতে হয়েছে এবং 4 জন নিহত হয়েছে। তবে 4 জন নিহত কিভাবে হয়েছে তার পুরো বিবরণ পাওয়া যায়নি। এটা হামলাকারীদের পক্ষ থেকে কোনো হামলার ফলে নাকি গুলি চালানোর কারণে হয়েছে তা এখনো পরিষ্কার না, হয়তো ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হবে। এবং এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটা ভণ্ডুল হয়েছে, তাদেরকে সেনাবাহিনীর সাজোয়া জানে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার কঠোর বিবৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যারা হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে বিএনপি, জামাত নেতারা তারা বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঢাকা সহ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, অনেক জায়গায় ব্লকেট দেওয়া হয়েছে, পরে এনসিপি নেতাদের অনুরোধে সেটা সরানো হয়েছে। থমথমে পরিস্থিতি, রাজনীতির একটি নতুন মেরুকরণ, নতুন একটি পরিস্থিতি অভ্যুদয় ঘটেছে। এর ফলে সরকার কি পদক্ষেপ নেবে, রাজনৈতিক দলগুলো কি করবে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে একটা ধূম্রজাল তৈরি হয়েছে যে এই পরিস্থিতিতে কি করা হবে, কি বার্তা দেওয়া হবে, কেন এটি ঘটলো, এটা নিয়েও কিন্তু মূল্যায়ন চলছে। কেউ
কেউ কেউ দোষারোপ করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকে যদি সতর্ক থাকতো তাহলে এই পরিস্থিতি ঘটতো না। তবে আকস্মিকভাবে যে এই ঘটনা ঘটে গেছে এটাও সত্য, সেটার ব্যাপারে লোকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি দায়িত্ব পালন করতে পারেনি, নাকি তারা ঘটনার আকস্মিকতায় তারা মানে বিমূঢ় হয়ে পড়েছে এবং সেটা সামলাতে পারেনি। সেই পরিস্থিতি সামলানোর জন্য এখন গোপালগঞ্জে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হবে শেষ পর্যন্ত এবং কেন হামলা চালানো হয়েছে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে সেটা পরিষ্কার না। তবে এটা বোঝা যায় যে যারা শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছিল, হাসনাত, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি, তারাই ছিল লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা ক্রমাগতভাবে যেভাবে হামলা সংগঠিত করছিল, তাতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে রক্ষা না করতো তাহলে হয়তো আরো মর্মান্তিক কিছু পরিণতি ঘটতে পারতো। যাই হোক, শেষ পর্যন্ত সেনাবাহিনী ভরসা এবং সেনাবাহিনী সেই রেস্কিউ করেছে এনসিপির নেতাদেরকে। আপাতত পরিস্থিতি থমথমে, তবে কোনোভাবেই বলা যাবে না যে এই পরিস্থিতির আরো অবনতি হবে কিনা। নিশ্চয়ই সেই পরিস্থিতির খবরাখবর বা মূল্যায়ন আপনাদের সামনে হাজির করব। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হয়েই চলেছে, কিছুই থামতেছে না। গোপালগঞ্জে কারফিউ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, অবশেষে সেই কারফিউ ভেঙে ফেলেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমন্বয়কদের উপর কঠিনভাবে চড়া হয়েছেন। মধ্যরাতে তারা তাণ্ডব শুরু করেছেন। দর্শক, যাই হোক, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং যে নিউজগুলো দেখতে পারলেন, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।